দর্শক, টাইমস টুডেস হেডলাইন্সে আপনাদের স্বাগত। আমরা এই অনুষ্ঠানে বেশ কয়েকটি খবর নিয়ে আলোচনা করে থাকি। আজকে সেরকম গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আছে আপনাদের জন্য। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে একটি আমেরিকার সঙ্গে একটি চুক্তি সাইন করে এবং সেটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছিল সেই সময়। কিন্তু বিএনপি সরকার গঠনের পরেও নতুন করে এই বিষয়টি নিয়ে আবার তর্ক শুরু হয়েছে। কয়েকদিন আগে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি ওই ডিল সাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি বলেছেন যে বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে এই চুক্তি সাইন করা হয়েছিল। কিন্তু আজকে জামাতের আমির সেটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের কোনো কিছু নিয়ে জামাতের সঙ্গে আলোচনা হয়নি। এই রিপোর্টটি নিয়ে আমি আলোচনা করব আমাদের সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। সাইফুল ইসলাম, আসলে কে সত্য বলছেন নাকি কে মিথ্যা বলছেন, বিষয়টি কি? না, আপনি ব্যাকগ্রাউন্ডে যেমনটি বলছিলেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় এসে এই চুক্তিটা কিন্তু তখন থেকেই বেশ আলোচিত ছিল। এটি বেশ দেশি এবং বিদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে স্থান পেয়েছিল যে সরকার চলে যাওয়ার 3 দিন আগে কেন তড়িঘড়ি করে এমন একটি উদ্যোগ বা এমন একটি চুক্তি করা হলো। তো বিএনপি সরকার গঠন করার পরেও সেই আলোচনা কিন্তু এখন থেমে নেই। নতুন করে যে আলোচনাটা সেটি হচ্ছে যে আসলে গত 3 দিন আগে বর্তমান যিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান, তিনি বলেছিলেন যে বিএনপি এবং জামাতের সাই নিয়েই তারা এটি করেছিলেন, অর্থাৎ এই চুক্তি করেছিলেন। তো আজকে জামাতের আমির সেটি পুরোপুরি ডিনাই করেছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চুক্তি হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, মানে জামাতের সাথে আলাপ করে কোনো চুক্তি হয়েছে এমনটি তার জানা নেই বা তিনি জানেন না। তা এক কথা তিনি বলেছেন যে তাদের সাথে কোনো আলোচনা করাই হয়নি। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে মিথ্যা বলছেন কে, শফিকুর রহমান নাকি খলিলুর রহমান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা গতকালকেও একটি রিপোর্ট করেছিলাম, আজকেও আমরা যে রিপোর্টটি আমাদের ছাপা হচ্ছে আজ, সেটি হচ্ছে যে আসলে সত্য বলার কে চেষ্টা করছেন সেটি বলাটা খুবই কঠিন। একমাত্র তারা দুজনই জানেন যে আসলে এটি আলোচনা হয়েছিল নাকি হয়নি। কিন্তু পাবলিক পারসেপশন সব মিলিয়ে বিএনপি সরকারে হঠাৎ করে যে চমক ছিল, সেই একজন মাত্র চমক সৃষ্টিকারী ব্যক্তি তিনি ছিলেন কিন্তু খলিলুর রহমান। অর্থাৎ বিএনপির মন্ত্রিসভায় তিনি স্থান করে নিয়েছিলেন, যিনি একদিন আগেও যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। সেক্ষেত্রে নিয়োগ নিয়েও তো একটা কন্ট্রোভার্সি আছে যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আসলে এখানে ধরুন কে মিথ্যা বলছে বা সত্য বলার চেয়ে আসলে চুক্তিটা নিয়েই তো অনেক ধরনের প্রশ্ন উঠেছে যে এই চুক্তিতে আসলে বাংলাদেশের স্বার্থবিরোধী অনেক কিছু আছে। তো যে কারণে তো এই নতুন করেই আলোচনা বা ধরেন বিতর্কটা আবার শুরু হয়েছে। তাহলে এখানে আসলে বিএনপির কোনো বক্তব্য আছে কিনা? আমরা এখন পর্যন্ত বিএনপির কোনো বক্তব্য পাইনি। তবে আমরা গতকাল যে রিপোর্টটি করেছিলাম সেই রিপোর্টটি করার ক্ষেত্রে আমরা একাধিকবার চেষ্টা করেছি বিএনপির বক্তব্য জানার জন্য। তারা বিষয়টিকে কৌশলগতভাবে এড়িয়ে গেছেন। আবার জামাত নেতা তাহের সাহেব আমাদেরকে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির এবং দলটির পররাষ্ট্র বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তিনি কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে এই ধরনের কোনো চুক্তির ক্ষেত্রে তারা জানেন না। এবং খলিল সাহেবের যে বক্তব্য সেই বক্তব্য তাদের সাথে আসলে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না, তাদের কাদের সাথেও যায় না। ওই সরকারের সঙ্গে যেহেতু চুক্তি ছিল, দায়ভার সমস্ত সব কিছু সরকারের সঙ্গে। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে, সেক্ষেত্রে খলিলুর রহমান যেহেতু বর্তমান সরকারের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি যদি মিথ্যা বলে থাকেন এবং সেটা যদি কোনোভাবে সামনে তার এই শপথ ভঙ্গের যে অভিযোগ, যেটা আপনি জানেন যে কোনো মন্ত্রী যদি শপথ ভঙ্গ করে মিথ্যা কিংবা অসত্য তথ্য সামনে তুলে ধরেন, সেক্ষেত্রে তার আজ বা কাল তার মন্ত্রিসভার পদত্যাগ করা নিয়েও কিন্তু কথাবার্তা উঠতে পারে। না, কিন্তু দেখেন রাজনীতিবিদরা তো প্রতিদিনই নানান ধরনের কথা বলে এবং কোনটা সত্য কোনটা মিথ্যা। আবার তারা অধিকাংশ সময় মিথ্যারও আশ্রয় নেয় নানান সুবিধাজনক অবস্থান নিতে যেয়ে। তো সেটি তো আছেই। কিন্তু ধরুন বিএনপি নতুন সরকার গঠন করেছে, জামাত বিরোধী দল এবং জামাতের আমির হচ্ছে বিরোধী দলীয় নেত্রী। তো এই নতুন সরকারের শুরুতেই আর কয়েকদিন পরেই সংসদ অধিবেশন শুরু হবে। তো একটা কি সাংঘর্ষিক একটা কোনো বিষয় দেখছেন এই খলিলুর বা পররাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে? খলিলুর সাহেবকে নিয়ে তো আসলে এক ধরনের বক্তব্য আছে, যেহেতু তিনি মানে সাবেক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন, সেখান থেকে একদিনের ব্যবধানে নতুন সরকারের তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন মন্ত্রণালয়ের তিনি যেহেতু মন্ত্রী, সুতরাং তার পদত্যাগ চাওয়া কিংবা তাকে ঘিরে সংসদ উত্তপ্ত হতে পারে, এটি খুব সহজ একটা হিসাব। এবং সেই ধরনের কথাবার্তা বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। রাজনীতিতে একটি সস্তা প্রবাদ আছে যে শেষ কথা বলে কিছু নেই। যে বিএনপি দুদিন আগেও খলিলুরকে পদত্যাগ চেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তাকে যেন পদত্যাগ করানো হয়, সেই বিএনপিতেই
বিএনপি সরকারে কিন্তু তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ সব মিলে রাজনীতিতে আসলে কখনকার পক্ষে যায় কখনকার বিপক্ষে যায় সেটি বলাটা আসলে খুবই তো কঠিন। সংসদ অধিবেশন শুরু হচ্ছে এবং ধরুন যে বিরোধী দল বা জামাত এনসিপির হাতে কিন্তু খুব বেশি বিতর্ক করার জিনিস নেই, বা সংসদে যে অনেক হইচই করার মনে হচ্ছে যে খলিলুর একটা অন্যতম ইস্যু হয়ে দাঁড়াবে, বাস্তব প্রেক্ষিতে তাই মনে হচ্ছে। এখন পর্যন্ত খলিলুর একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং জুলাই সনদ বাস্তবায়ন, তো জুলাই সনদ বাস্তবায়ন যেটা, এই দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিন থেকে হয়তো এই দুটো বিষয় নিয়ে খলিলুরের বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে তিনি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারের সাথে জড়িত। না, এই অভিযোগ ধরেন করেছে, এখন এই অভিযোগের বিষয়ে অনেক তর্ক বিতর্ক চলছে, দেখা যাক কি হয়। আশা করি সংসদ অধিবেশনে এই বিষয়টা নিয়ে অনেক সংসদ উত্তপ্ত থাকবে, আমরা খেয়াল রাখব। দর্শক, বৃহস্পতিবার রাত থেকে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন যে ফিলিং স্টেশন আছে সেখানে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে এবং অনেক পেট্রোল পাম্পগুলোকে দেখা যাচ্ছে যে তারা পেট্রোল দিতে পারছেন না বা ফুয়েল দিতে পারছেন না। এক ধরনের মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আজকে বলেছেন যে তারা এই জ্বালানি রেশনিং করবেন। এই নিয়ে রিপোর্ট করেছে আমাদের মাহফুজুল্লাহ বাবু, আমার সহকর্মী। বাবু, রিপোর্টটিতে আর কি কি থাকছে? মেইনলি যে রেশনিং কেন করা লাগলো, সরকার একদিকে বলছে যে মোটামুটি যদি আমরা শুক্রবারের আলোচনা ধরে টানি যে 10 দিন পরে নতুন চালান ঢুকবে যে সবগুলো রিফাইন ফুয়েলের, তো এই 10 দিন চলার মতো পর্যাপ্ত তেল তাদের কাছে আছে। তো তারপরে কেন লাগলো যে আসলে মানুষ, আমরা দেখলাম যে 50 to 70% বিক্রি বেড়ে গেছে। ধরেন আপনার একটা ফুয়েল ট্যাঙ্ক 20 লিটারের, হয়তো 8 লিটারে আমরা চলছিলাম, কিন্তু এখন 20 লিটারই আমার পূর্ণ করতে হবে। এই যে প্রবণতাটা, সবাই যার যারটা সিকিউর করতে চাচ্ছে, যে একটা ভয়ে যে সাপ্লাই যদি না পায় বা দাম যদি বেড়ে যায়, আর দাম নিশ্চয়ই বাড়বে, সরকার যদি বেশি দাম দিয়ে কেনে দাম বাড়বে, এই আশায় কোথাও হোর্ডিং হচ্ছে কিনা এগুলো এখন একটু ইনভেস্টিগেট করার বিষয়। কিন্তু অনেকে অভিযোগ করছেন যে তাদেরকে, ধরুন আমার একটি গাড়ি আছে, আমি ফুল ট্যাঙ্কি তেল নিতে চাই কিন্তু আমাকে দিচ্ছেন না, আমাকে বলছে আপনি 20 লিটার নেন অথবা 15 লিটার নেন। ও, রেশনিংটি আপনার যে বিপিসি একটা সার্কুলার দিয়ে সেটা উইথ ইমিডিয়েট এফেক্ট, যে মোটরসাইকেল 2 লিটারের বেশি তেল নিতে পারবে না, যেগুলো আমরা কার বলি সেগুলোর জন্য আপনার 10 লিটার, তারপরে হচ্ছে এসইউভি মাইক্রোবাস তাদের জন্য 25 লিটার, আর যে লোকাল বাসের জন্য 70-80 লিটারের মতো, আর যেগুলো দূরপাল্লার বাস ট্রাক সেগুলোর জন্য আপনার আপ টু 200 লিটার অ্যারাউন্ড, এরকম হচ্ছে তাদের প্রতিদিন। মানে আমরা যে লম্বা লাইন বা ভিড় দেখলাম, মানে মোটরসাইকেল এবং প্রাইভেট কার, এটা আসলে মানুষ অনেকটা প্যানিকড হয়ে গেছে। আপনি যেটি বলছিলেন যে কারো কারো তেল আছে কিন্তু তারা ভরে রাখতে চাচ্ছে পুরো ট্যাঙ্কিটা, আবার নেই এরকমও আছে। যেমন আমি নিজেই ভাবছিলাম যে একটু উইকেন্ডে আমি গিয়ে যখন একটু ভিড়টির কম থাকে, যে ভালো পাম্প থেকে গিয়ে আমার মোটরসাইকেলের যে ফুয়েল ট্যাঙ্কটা আমি রিফিল করব, বাট আজকে যে ভিড় দেখলাম সেখানে আসলে আর সাহস করতে পারিনি, হয়তো আর 1-2 লিটার তেল আছে সেটা দিয়ে। তারপরে আমার ঢাকার বাইরের চিত্রটা কেমন দেখলেন? একই চিত্র বাস্তবে। ঢাকার বাইরেও তো মানুষ মোটরসাইকেল চালায়, সেখানে হয়তো যে আমরা প্যাসেঞ্জার কার হয়তো তুলনামূলক কম, কিন্তু ট্রাক, মাইক্রোবাস, বাস তাদের জন্য আপনার তো ফুয়েল লাগে, কিন্তু ঢাকায় বেশি। ধরুন আমরা গত রাত এবং আজকেও সারাদিন দেখেছি মানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে ভিড়। এটা কি কন্টিনিউ করবে নাকি ধরুন যারা পেট্রোল নিয়ে বা চলে যাচ্ছে বা রেশনিংটা হয়নি, অনেক পেট্রোল পাম্পে আমি দেখেছি যে আমি নিজে খোঁজ নিয়েছি, সেখানে পুরো তেলটাই দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হয়তো সার্কুলেশনের বিষয়টা তাদের কাছে পৌঁছায় নাই। তো সেক্ষেত্রে এরকম ভিড় বাড়বে না কমবে? এরকম ভিড় আসলে যেটি আমরা বিপিসির সঙ্গে কথা বললাম, খুবই যে টেকনিক্যাল ডিটেলসগুলো আমরা তার কাছ থেকে জানলাম, যে তারা বলছেন যে যদি যে একটা স্পেকুলেটিভ ডিমান্ড, যেটা মানে কৃত্রিম চাহিদাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আগামী 10-12 দিন তারা কিন্তু চালিয়ে নিতে পারবেন। কিন্তু এই যে কৃত্রিম চাহিদাটাই আসলে এখন এভিল। হ্যাঁ, ধরুন আপনি মানুষকে আসলে কোনো কি পজিটিভ বার্তা দিতে পারছেন যে মানুষের ভিতরে এক ধরনের প্যানিক কাজ করতেছে? হ্যাঁ, তো এইটা আমাদের সাপ্লাই কেমন আছে এবং আমাদের ধরেন যে
এরপরে তেল রেগুলারলি আমি পাবো কিনা, এখন জি, আমি জি। রেশনিং করেও আমি পাচ্ছি, কিন্তু সেটা আমি পাবো কিনা সেই নিশ্চয়তা আছে কিনা, জি থাকলে আছে। কতদিন? যে আজকে বিপিসি যে আপনার তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে আগামী 10 দিনের মধ্যে যে নতুন 5টি জাহাজ ঢুকে যাবে, সেগুলো হচ্ছে পরবর্তী 20 থেকে 25 দিন সব ধরনের জ্বালানি তেলের সাপ্লাই এনশিওর করতে পারবে। মিনওয়াইল যদি আপনার মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইমপ্রুভ করে তাহলে তো সাপ্লাই পরবর্তী ধাপের সাপ্লাইগুলো সরকার এনশিওর করতে পারবে সহজেই। কিন্তু যদি সেটি নাও হয়, বিকল্প উৎস থেকে যেগুলো আমরা বিভিন্ন এশিয়ান সোর্স যদি বলি, রিফাইনারি যেখানে আছে, আর সেসব সোর্স থেকেও কেনা যাবে। দামটা বেশি পড়বে, কিন্তু এগুলোর সরবরাহ সংকটে সব কিছু বন্ধ হয়ে যাবে তেলের ক্ষেত্রে এটি মনে হচ্ছে না। কিন্তু আমরা 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 সবাইকে আশ্বস্ত করতে পারি যে অন্তত আগামী 1 মাস জি, এরকম আমাদের তেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, আশ্বস্ত করা যায়। কিন্তু যদি এইরকম হয় যে আপনার ডিপো থেকে শুরু করে পেট্রোল পাম্প সব স্তরে মানুষও যার যার আপনার সর্বোচ্চ ক্যাপাসিটি আপনার লোড করছে, আবার সেই স্তরে হোর্ডিং হচ্ছে, তখন কিন্তু একটা সংকট দেখা যাবে, যে হাহাকার। আর অলরেডি যে রেশনিং কিন্তু লাইফকে অনেক কঠিন করে তুলেছে, যে আপনি 2.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য যে তেলটুকু পাচ্ছেন বা মোটরসাইকেলের 2 লিটার, সেটি হয়তো ঠিক একদিন গ্যাপ দিয়েই একজন রেগুলার চালককে এই 2-2.5 ঘন্টার এই যুদ্ধে নামতে হচ্ছে। আশা করি এই সংকট থাকবে না। দর্শক, জুলাই ন্যাশনাল চার্টার বিএনপি ইমপ্লিমেন্ট করবে কি করবে না সেটা নিয়ে নানান ধরনের আলোচনা এবং তর্ক বিতর্ক আছে। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে এবং আর কয়েকদিন পরে সংসদ অধিবেশন শুরু হবে, সো বিএনপি সেই জুলাই চার্টার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা করা হয়েছে সেটা বাস্তবায়নে কতটুকু কাজ করবে কি করবে না, এই নিয়ে আমাদের একটি স্টোরি আছে। স্টোরি করেছেন আমার সহকর্মী আলামিন সাদমান। সাদমান, আপনার স্টোরির ভিত্তিতে আমরা কি বলতে পারি যে জুলাই চার্টারকে বিএনপি সরকার পজিটিভলি নিয়েছে এবং সেটা তারা বাস্তবায়নের চেষ্টা করবে, কিন্তু সব কিছু বাস্তবায়ন করবে নাকি তারা বেছে বেছে কিছু? পুরো ব্যাপারটা তো আসলে বিএনপি জাস্ট ফার্স্ট স্টেপটা নিয়েছে। বিএনপি ফার্স্ট স্টেপ না, মানে অনেকগুলা কাজ করা যায়, এর মাঝখানে একটা কাজ ডেপুটি স্পিকার তারা বিরোধী দল থেকে নেওয়ার কথা অলরেডি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এছাড়াও তো আরও অনেক ব্যাপার আছে যে ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, তারা এ ব্যাপারে খুব খোলাসা করছেন না, কিন্তু তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ম্যানিফেস্টোতে যেসব জিনিসগুলো আসলে বিএনপি উল্লেখ করেছে সেসব জিনিস আর বিএনপি ম্যানিফেস্টো অনুযায়ী বাস্তবায়ন করবেন। তো এটা প্রকারান্তে আর কি একটু ইনডাইরেক্টলি এটাই বলা যে সেই যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আসলে তারা ম্যানিফেস্টোতে যেগুলো ম্যান্ডেট নিয়েছেন সরকারের জনরায়ের, জুলাই চার্টারে যেহেতু আছে যে ম্যানিফেস্টোতে উল্লেখ পূর্বক নোট অফ ডিসেন্টগুলো মানে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে করতে পারবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না তারা সব কিছুই করবে, কিন্তু হ্যাঁ কিছু সংস্কার যেগুলোতে তারা অলরেডি কনসেন্ট দিয়েছে সেগুলো হয়তো তারা করবে। যেমন ধরুন বিএনপি, জামাত এবং এনসিপির পক্ষ থেকে তো সবসময় এক ধরনের চাপ ছিল এবং এখনও আছে। সত্যিকার অর্থে বিরোধী দল বলতে আমরা জামাত এবং এনসিপিকেই ধরে নিচ্ছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সংসদ সবসময় উত্তপ্ত থাকে, নানান বিষয়ে তর্ক বিতর্ক হয়। তো অ্যাজ অফ নাও মনে হচ্ছে যে এই জুলাই চার্টার ইমপ্লিমেন্ট হবে কি হবে না, হ্যাঁ সেই একটি বিষয়। আরেকটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ ডক্টর খলিলুর রহমানকে, এবং খলিলুর রহমান যে কথাটা বলেছেন যে বিএনপি এবং জামাতের সঙ্গে আলাপ আলোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ডিলটা সাইন হয়েছে সেটা করা হয়েছে। তো এই দুটি বিষয় নিয়ে সংসদ উত্তপ্ত থাকবে বলে মনে হচ্ছে। কিন্তু ধরুন জুলাই চার্টারে কি এমন কোনো কিছু আছে যেটি নিয়ে আসলে তর্ক বিতর্ক উঠতে পারে সংসদ অধিবেশনে? হ্যাঁ অবশ্যই। জুলাই চার্টারের 84টা যে রিফর্ম আছে এর মাঝখানে সংবিধান সংশ্লিষ্ট কিছু আছে এবং আইন সংশ্লিষ্ট কিছু আছে। এর মাঝখানে বিএনপির বেশ কিছুতেই নোট অফ ডিসেন্ট রয়েছে। তো বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো স্বভাবতই তারা তাদের ম্যানিফেস্টোতে কিছু উল্লেখ করেছেন যে তারা জনরা নিয়েছেন। আবার এখানে আবার আরেকটা তর্ক বিতর্ক আছে, যেমন পিআর পদ্ধতিতে আমাদের গণভোটেও কিন্তু বলা হয়েছে যে ভোটের সংখ্যানুপাতে হচ্ছে সিট পাবে আর কি উচ্চকক্ষে।
তো এই ক্ষেত্রে কালকে ইসির যে সংখ্যা প্রকাশ করেছে সেই সংখ্যা তো দেখলাম আসলে জামাত এনসিপি নেতৃত্বাধীন জোট কিন্তু মোটামুটি ভালো ভোটই পেয়েছে, মানে বিএনপি অবশ্যই এগিয়ে আছে। তো এক্ষেত্রে আসলে যদি আসন অনুযায়ী হয় তাহলে তো অবশ্যই ভোটের সংখ্যানুপাতের তুলনায় বিএনপি, জামাত এবং এনসিপি এই দুইটি দল এবং 11 দলীয় যে জোট তারা তো উচ্চকক্ষে কম আসন পাবে। তো এটা একটা ফ্যাক্টর হতে পারে। এছাড়া আর বিভিন্ন বিএনপির নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো নিয়েই সংসদ উত্তপ্ত থাকবে বলে আমার ধারণা। কিন্তু ধরেন মূল বিষয়টি তো এটি, আমরা যখন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন সেটিতে আপনি দেখেছেন যে বিএনপি রেফারেন্ডামে সই করে নাই, অন্য দিক দিয়ে জামাত এবং এনসিপি বা অন্যান্যরা সই করেছে। এই যে প্রথম থেকেই তো এটা নিয়ে একটা ঝামেলা মনে হচ্ছে শুরু হয়ে গেল। তো সংসদ অধিবেশনেও কি এই বিষয়টাই নিয়ে বেশি আলোচনা বিতর্ক চলবে, নাকি বিএনপি মেনে নেবে, নাকি কোন পর্যায়ে থাকবে আসলে দর্শকের জন্য যদি একটু ব্যাখ্যা করেন? প্রথম ব্যাপারটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা আসলে বিএনপি নেয়নি। তারা বলছে সংবিধান মানে সংস্কার পরিষদের যেই ব্যাপারটা, মানে জুলাই চার্টার অনুযায়ী যে আদেশ, সেই আদেশ অনুযায়ী কিন্তু এটা বলা আছে যে এবার সংসদ সদস্যরা দুটি শপথ নেবেন, একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, আরেকটা হচ্ছে সংস্কার পরিষদের শপথ। তো বিএনপি তো সংস্কার পরিষদের শপথ নেয়নি, এদিকে অপোজিশন নিয়েছে। তো এই ব্যাপারটি আসলে কিছুদিন আগে গত 3 তারিখে হাইকোর্ট একটা রুলও জারি করেছে যে কেন সংবিধান সংস্কার পরিষদের যে শপথ অপোজিশন নিয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করা হবে না। এই বিষয়ে আর কি তারা 5-6 জনের কাছ থেকে কারণ দর্শিয়েছে, তাদের উত্তর আশা করছে। তো এটা আসলে খুবই মানে ভাইটাল একটা জিনিস, কারণ দেখেন বিরোধী দল কিন্তু সংস্কার পরিষদের জন্য চাপ দিয়ে আসছে। এটা এখন না, তারা অনেকদিন ধরেই চাপ দিয়ে আসছে এবং কিছুদিন আগেও তারা বলেছে, একটি বিবৃতিতে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন এবং হচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সুজিবুহিও একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা এই জুলাই সনদকে যদি আদালতে নিয়ে যায় তাহলে কিন্তু তারা রাজপথে নামবেন। ওই সুরই কিন্তু তাদের বক্তব্যের মাঝখানে ছিল। এবং এই আসন্ন যে 12 তারিখের সংসদ, সেটা কিন্তু আসলে অনেক অর্থে, যেমন রাষ্ট্রপতি নিয়ে একটি সমস্যা আছে, যেমন এনসিপির পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যেন রাষ্ট্রপতিকে প্রথম দিনই অভিশংসন করে এবং পরবর্তীতে তাকে গণহত্যার দায়ে গ্রেফতার করে। তো এক্ষেত্রে আসলে 4-5টি বিষয় এমন আছে যেটা নিয়ে আসলে আমার মনে হচ্ছে যে প্রথম অধিবেশন থেকেই এবারে সংসদ খুব উত্তপ্ত থাকবে। দেখা যাক কি হয়, আমরা আশা করি এরকম কিছু হবে না। অনেক দিন পরে একটা সংসদ বসছে এবং বেশ পার্টিসিপেটরি বলা যায় অপোজিশন খুব একটা দুর্বল না। হ্যাঁ, এনসিপির কয়েকজন আছেন, তারাও তো অনেক মানে শক্তিশালী এবং ভালো বক্তা, তারাও ভালো ডিবেট করবেন আশা করি। দর্শক, যুদ্ধ মানেই ধ্বংস এবং প্রাণহানি, কিন্তু এই যুদ্ধের আরেকটি দিক আছে যে এখানে প্রচুর পরিমাণে খরচ করতে হয় নানানভাবে। বিশেষ করে যুদ্ধে যে ধরনের অস্ত্র ব্যবহার হয়, শুধু তাই না, সেই প্রতিপক্ষের অস্ত্র বা মিসাইল বা ড্রোন অ্যাটাক থামানোর জন্য অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করে সেটাকে ইন্টারসেপ্ট করা হয়। তো সেক্ষেত্রে অনেক খরচ করতে হয়। এই খরচ নিয়ে আমাদের একটি স্টোরি আছে, স্টোরি নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী সাইরাস রহমানের সঙ্গে। সাইরাস, স্টোরিটার ভিতরে আসলে ছোট্ট করে যদি বলেন যে এখানে খরচের বিষয়টা। খরচের বিষয়ে ডিওডি কিছু ডাটা রিলিজ করছে। প্রথম 100 ঘন্টা যুদ্ধের প্রথম 100 ঘন্টার পরে তাদের কি পরিমাণ খরচ হয়েছে, মানে 4 দিনের একটু বেশি, তাদের কত খরচ হয়েছে। তো সেই ডাটা নিয়ে CSIS আমেরিকান একটি সংস্থা অ্যানালাইসিস করে দেখিয়েছে যে যুদ্ধ শুরু না হতেই তারা $3.7 বিলিয়ন খরচ করেছে এবং ওই $3.7 বিলিয়ন ভিতরে $3.5 বিলিয়ন হচ্ছে ওভার বাজেট অতিক্রম করে গেছে তারা। এখানে শুধু যুদ্ধাস্ত্র নয়, মিউনিশনসের ক্ষেত্রে তারা যে পরিমাণ খরচ করেছে তার মোটামুটি অর্ধেক তারা খরচ করছে প্রতিরক্ষার পিছনে। এবং ইরান থেকে তো প্রতিনিয়ত মিসাইল এবং ড্রোন অ্যাটাক করা হচ্ছে, কমপক্ষে 500 মিসাইল, সেটা ব্যালিস্টিক মিসাইল, যেগুলো থামানো খুব সোজা কথা না, এবং 2000-এরও বেশি ড্রোন দিয়ে তারা অ্যাটাক করেছে মিডল ইস্ট রিজিয়নের আমেরিকান স্থাপনাগুলোতে। এবং
আমেরিকান কেন, ভাইটাল স্থাপনাগুলোতেও তো তারা হামলা করছে, এয়ারপোর্ট এবং রিফাইনারিগুলো। এগুলো ঠেকানোর জন্য তাদের যে সিস্টেমগুলো আছে, পেট্রিয়ট মিসাইল সিস্টেম অথবা থার্ড ইন্টারসেপ্টর, এগুলোর মিউনিশনসের পিছনে তারা $1.7 বিলিয়ন খরচ করে বসে আছে। তো যুদ্ধ তো আজকে ধরেন 7 দিন হয়ে গেল, তো খরচ কি দিন দিন তো এরকম মাল্টিপ্লাইড হতে থাকবে? আর আমরা তো মনে করছি যে এই যুদ্ধ বেশ দীর্ঘায়িত হবে, মানে যুদ্ধ থেমে যাওয়ার বা সিজফায়ারের কোনো কিছু আলাপ কি শুরু হয়েছে, দেখেছেন? ইউরোপিয়ান রাষ্ট্রগুলা নেগোসিয়েশন করতে চাই, তারা নেগোসিয়েশনের কথা বলছে, কিন্তু এটা স্পিয়ার হেডিংয়ের বিষয়ে সেরকম কারো কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বরং ওরা ইরানকেই দোষারোপ করছে, বলছে যে তোমরা রিজিয়নে এত বাড়াবাড়ি করো না, নির্বিচারে আক্রমণ করো না। আর এক্ষেত্রে ট্রাম্পের যুদ্ধের খরচটা আমি জানি না তিনি জানতেন কিনা। আমেরিকানরা আসলে বা ট্রাম্প প্রশাসন কি যুদ্ধের, এই যে ধরেন আপনি 2 বিলিয়ন 3 বিলিয়ন বা 5 বিলিয়ন ইভেন 15-20 বিলিয়ন ডলার হলেও কি সেটি আসলে কোনো চিন্তার বিষয়? ট্রাম্পের জন্য অবশ্যই চিন্তার বিষয়, যেহেতু তিনি ওভার বাজেট হয়ে গেছেন অলরেডি, এবং তিনি নিজেই বলছেন যে যুদ্ধটা খুব সহজে শেষ হবার নয়। এখন তাকে রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি মানে তিনি হতে পারেন কংগ্রেসে, কারণ এই যুদ্ধের খরচ যোগানোর জন্য তাকে সাপ্লিমেন্টারি অ্যাপ্রোপ্রিয়েশন, বিশেষ তহবিলের জন্য আবেদন করতে হবে, এবং কিছুদিনের মধ্যেই। তো ধরুন ইউক্রেনে তো একটা যুদ্ধ চলছে কয়েক বছর যাবত, এবং সেখানে আমি যদি ভুল না করে থাকি প্রায় $200 বিলিয়ন অলরেডি আমেরিকানরা খরচ করেছে। তো ওই একটা খরচ, আবার এইখানে যদি ধরেন বিলিয়নস অফ ডলার খরচ হতে থাকে, তাহলে তো ট্রাম্প প্রশাসন ডেফিনেটলি একটা চাপের মধ্যে থাকবে। এদিকে আবার ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো, তাদেরকেও আসলে এখানে অংশগ্রহণ করতে হচ্ছে, বাজেট দিতে হচ্ছে, নিরাপত্তার নানান সাপোর্ট দিতে হচ্ছে, স্পেন বাদে আমরা জানি। তো তাদের দিক থেকেও তো একটা চাপ আছে যে এত খরচ তারাও বহন করতে পারবে না, কারণ অলরেডি তারা স্ট্রেসের মধ্যে আছে ইউক্রেন যুদ্ধের জন্য। তো আপনি কি মনে করেন ট্রাম্প প্রশাসন তার দেশে এবং বাইরে থেকে এক ধরনের প্রেশারের মধ্যে পড়বে? খরচের বিষয়টা যদি আমরা চিন্তা করি, খরচের বিষয়ে তারা অলরেডি প্রেসারে আছে। তারা ব্যয় সংকোচনের অজুহাত দেখিয়ে তো হাজার হাজার লোক ছাঁটাই করলো ফেডারেল সার্ভিস থেকে, এবং সারা বিশ্বে অনেক ধরুন ইউএসএইড বন্ধ হয়ে গেছে, এবং ইউএসএইডের ফান্ডিংয়ে শত শত এনজিও অপারেট করত এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে কাজ করত। তো সেগুলো বন্ধ করে দিছে বাজেটের কথা বলে, বাজেট কাট করার কথা বলে, এবং সেগুলো তারা মানে অনলি ফর আমেরিকা ফার্স্ট। ইয়েস। তো কিন্তু এখানে উনি ইউক্রেন যুদ্ধের জন্য ধরেন বিলিয়নস অফ ডলার খরচ করছেন, আবার ইরান যুদ্ধ শুরু করলেন সেখানেও খরচ করছেন। তো বিষয়টা তো আসলে কনফ্লিক্টিং হয়ে গেল। অবশ্যই কনফ্লিক্ট হয়ে গেল, এবং মজার কথা ইউরোপিয়ান রাষ্ট্রগুলো একজন একজন করে তারা কিন্তু বলছে যে আমরা এসবের ভিতরে নাই। স্পেন বলেছে আমরা এসবের ভিতরে নাই। জার্মানি যেটা মিন করছে যে আমরা রেজিম চেঞ্জ বা যুদ্ধের ভিতরে আমরা নাই, আমরা এসবের ভিতরে ইনভলভ হব না, ইরানের জনগণই ঠিক করবে ইরানের ফিউচার কি হবে। এদিকে আমরা জানি যে আমেরিকার সবচেয়ে বড় অ্যালাই যাকে বলা হয় ইউরোপে, ইংল্যান্ড। জার্মানিকে ইউরোপের ব্যাংক বলা হয়। হ্যাঁ, ব্যাংক বলা হয়, কিন্তু সবচেয়ে বড় বন্ধু হচ্ছে যে ইউকের পরপরই ইউকে। তো ইউকে কিন্তু যুদ্ধে জড়াচ্ছে না, তো এটাও কিন্তু একটা বার্তা দেয়। হ্যাঁ, তারা তো এর আগের যুদ্ধগুলোতে অংশ নিয়েছে, এবং ধরুন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে কতভাবে হেল্প করা যায় সেটা নিয়েও তারা বেশ কনসার্ন, এবং নানান ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু রিজার্ভ ইউকে গভর্নমেন্ট। ব্রেক্সিটের আগের ইউকে এবং ব্রেক্সিটের পরের ইউকের অর্থনৈতিক সামর্থ্য সমান নয়, এবং ইউক্রেনের খরচ জোগাতেই তারা কিছুটা কাহিল। তাদের নিজেদের মধ্যেই বিভিন্ন দেশে ইউরোপিয়ান ইউনিয়নের মানে বিভিন্ন পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভদের কাছেই শোনা যায় যে আমাদের অ্যাকচুয়ালি নিজের দেশের জনগণের পিছনে টাকা ঢালা উচিত। আমাদের দেশ থেকে 10,000 মাইল দূরের একটা দেশের পিছনে আমরা কেন টাকা ঢালছি। তো যাই হোক, ধরুন আমেরিকানদের কথা তো আসলে বলা মুশকিল। আপনি জানেন আফগান যুদ্ধ, তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে প্রায় 20 বছর,
এবং সেখানে আমি যতদূর জানি, আমার যতদূর মনে আছে যে আমেরিকা প্রায় 81 অথবা 91 বিলিয়ন ডলার খরচ করেছে। হ্যাঁ, সেই সময়ে। হ্যাঁ, তো ওই 20 বছরে। 20 এবং বছরে। প্রাণহানির কথা তো বাদ দিলাম, যে প্রায় 4,500 আমেরিকান সৈন্য মারা গেছে, হ্যাঁ, লক্ষ লক্ষ আফগানরা মারা গেছে, কিন্তু ওই যুদ্ধে কিন্তু আমেরিকানরা জিততে পারে নাই, কিন্তু খরচটা ঠিকই হয়েছে। তো শুরুতে আমরা যেভাবে ভেবেছিল ট্রাম্প প্রশাসন, সেভাবে কিন্তু হচ্ছে না কোনোভাবে। আমরা দেখছি না যে ইরান মানে গিভিং করছে বা পিছু হচ্ছে, বরং তারা বেশ ভালো ফাইট দিয়ে যাচ্ছে। তো এতে করে মনে হচ্ছে যে যুদ্ধ বেশ কিছুদিন গড়াবে এবং খরচ হতেই থাকবে, খরচ এবং প্রাণহানি এবং খরচ পাল্লা দিয়ে বাড়বে। আর আমেরিকা ডাজ নট হ্যাভ আ হিস্টোরি অফ, দে হ্যাভ আ লং হিস্টোরি অফ স্টার্টিং ওয়ার্স, বাট জিতেছে শেষ কবে তারা? আমরা যদি আফগানিস্তান ধরি, আমরা যদি ভিয়েতনাম ধরি, যেটা কোনখানে তাদের সফলতাটা? দেশ রেজিম চেঞ্জ ক্ষেত্রে, না দেশ পুনর্গঠনের ক্ষেত্রে, রিবিল্ডিং আ নেশন? না, কিন্তু তারা ধরেন যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে সেখানে রেজিম চেঞ্জ হতে পারে, যেটা আমরা মাদুরোর ক্ষেত্রে দেখেছি। তো দেখা যাক কি হয়, যুদ্ধ কতদিন চলে। ধন্যবাদ সাইরাস আপনাকে। থ্যাংক ইউ।